মধ্যবিত্ত ঘরের মানুষেরা হচ্ছে মানে মানিয়ে নাও মেনে নাও এটার মধ্যেই থাকতে হবে, এর বেশি কিছু করা যাবে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, কারণ আল্লাহ তাআলা জন্মের সময়ে মানে রিজিক নির্ধারণ করে দিয়েছেন। এটা নিয়ে টেনশনের কিছু নেই, যেটা রিজিকে থাকবে সেটাই হবে, আর করার কিছুই নেই। তবে আমাদের যে কোনো পরিস্থিতিতে মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া এটাই মনে হয় বাঞ্ছনীয়। কি আর বলবো, মাসের শুরু মানে কি বলবো, মাসের এখনো শুরু হয়নি, যেহেতু আমাদের স্যালারিটা একটু আগেই ঢুকছে, তাই মাসের বাজারটাও করে এনেছি। এ মাসে খুব একটা বাড়তি বাজার লাগেনি, অল্প বাজার কিছু করেছি, মানে কারণ বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে গ্রামের বাড়ি গিয়েছিলাম, ওখানে বেশ কিছুদিন থেকে এসেছি, তাই এক্সট্রা অনেকগুলা শুকনা বাজার রয়ে গেছে। এমনকি এ মাসে আমাকে চাল কিনতে হবে না, যার কারণে বাজারের পরিমাণটা কম। তো ভেবেছিলাম অল্পের মধ্যেই হয়ে যাবে, মানে বাজেটটা করেছিলাম অল্প টাকার। কিন্তু কি আর করা, বাজেটের সাথে কখনোই মিল থাকে না মাসিক বাজারের। মানে এমন পরিস্থিতি, কোনো মাসেই একটা মানে যে একটা অ্যামাউন্ট নির্ধারণ করি যে এটা দিয়ে আমি শুকনা বাজার করব, কখনোই সেটা হয়ে ওঠে না। প্রত্যেকটা মাসেই তার বেশি গুনতে হয়। তো এর আর কোনো সমাধান আছে কি না জানি না। আর আমাদের মতো সাধারণ মানুষের কী বা করার আছে? কিছুই করার নেই। সব ক্ষেত্রেই আমাদের মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। প্রয়োজনে আমরা একবেলা খাবো, একবেলা খাবো না। প্রয়োজনে কোনো প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে দিব। কিন্তু কষ্টটা কোথায় জানেন? কষ্টটা হচ্ছে সেখানে যে আমরা না হয় বড়রা অনেক প্রয়োজনীয় জিনিস বাদ দিতে পারি, যেটার দরকার মানে একদমই নেই বিলাসিতা, সেটা না হয় না করতে পারি। কিন্তু বাচ্চাদের কি এটা করা যায়? প্রত্যেকটা বাবা মাই চায় যে তার বাচ্চার সবচেয়ে সেরাটা দেওয়ার। প্রত্যেকটা বাবা মাই যার যার অবস্থান থেকে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করে। আমিও সেরকম, সবাই। কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। কাপড়-চোপড় থেকে শুরু করে খাবার-দাবার সবসময় বাচ্চাদের পছন্দ অনুযায়ী করা, এটা আসলে কি বলবো, বা প্রত্যেকটা বাবা-মায়েরই খুব ইচ্ছা, প্রাণের চাওয়া, মনের চাওয়া। এটা আসলে বিধির বিধান, হয়তোবা আল্লাহ একদম এটাই ঠিক করে রেখেছেন। তো এ মাসে বাজারে এসেছিলাম, ভেবেছিলাম যে আমি যে বাজেটটা করেছি সেটার মধ্যে হয়তো বাজারটা নিতে পারবো। কিন্তু প্রত্যেকটা মাসে একই অবস্থা, অন্যান্য মাসের মতোই। জিনিস কিনতে গেলে দেখা যায় ১-১.৫ হাজার টাকা, প্রত্যেকটা মানে সারা টোটাল বাজারের ওপর ১-১.৫ হাজার টাকা বেশি লাগে। সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। মানে কিছু কিছু জিনিস আছে, দ্রব্যমূল্য আছে যেমন সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। যেমন মনে করেন এলাচ, লবঙ্গ, যেটার দামটা একটু কমেছে ঠিকই, কিন্তু অন্যান্য জিনিসগুলা মানে যেগুলা আমরা চাল ডালের বাইরে ব্যবহার করে থাকি, এমন সংসারে প্রয়োজনীয় অনেক জিনিস আছে যেটা আমরা বুঝতেই পারি না যে কিভাবে বাড়ছে, কোন দিক দিয়ে বাড়লো, কী কারণে বাড়লো। তো যাই হোক, বাজার করতেই হবে, খেতেই হবে। আর বাচ্চারা যেহেতু আছে তাদের জন্য কিছুটা কেনাকাটা করতেই হয়, এটাও স্বাভাবিক বিষয়। মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, মেনে নিয়েই থাকি। আমি আসলে এভাবেই আমার যেগুলা বেঁচে যায় বা যেগুলা ঘরের জিনিস সেগুলো এভাবেই গুছিয়ে থাকি। আপনারা যদি ভিডিওটি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি তো ভিডিও রিলেটেড কথা ওইভাবে বললামই না। আসলে মনের দুঃখে কথাগুলা বললাম আর কি। কি আর করব? এভাবে পেঁচাল ছাড়া তো আর উপায় নেই কোথাও কিছু বলার। আর গতকালই বড় ছেলের রেজাল্ট দিয়েছে। তো আজকে একটা অভিভাবক মিটিং ছিল। ভাবলাম যে নতুন সরকার এসেছে, বিগত স্বৈরাচার সরকার যেহেতু নেই, এবার হয়তো ভর্তিতে আমরা একটু ছাড় পাবো বা অন্যান্য বিষয়ে আমাদের দিকে একটু বিবেচনা করা হবে। কিন্তু আসলে সেটা আর হলো না, মনটা এজন্য খুবই খারাপ। একজন সাধারণ কোম্পানির চাকরিজীবী মানুষের পক্ষে ২টা ৩টা বাচ্চা পড়াশোনা করে ডিসেম্বর মাসে এত টাকা দিয়ে ভর্তি করার ড্রেস বানানো মানে একটা বিশাল একটা প্যারার ব্যাপার। হয়তো অনেকের কাছে সেটা অনেক কষ্টকর হয়ে ওঠে, আবার অনেকের কাছে তেমন কিছুই না। কিন্তু যাদের আসলে অরিজিনাল ইনকাম দিয়েই চলতে হয়, এমনকি কোম্পানির চাকরি, ঘুষ খাওয়ার কোনো ওয়ে নেই বা কোনো উপরি ইনকামের ওয়ে নেই, তাদের তো অবশ্যই মনে হয় কষ্ট হওয়ার কথা।
এক ক্লাস থেকে এক ক্লাসে উঠতে হবে, মানে 6 থেকে আমার ছেলে 7 এ উঠলো। তো এখানে কেন আমার ৪৮০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে? আসলে এ ব্যাপারে আমি অনুরোধ করব, যারা বড়, বড় ইউটিউবার ভাই-বোনেরা আছেন তারা যদি একটু আলোচনা করেন, তাহলে কি আমাদের বর্তমান আ অন্তর্বর্তীকালীন সরকারের কান পর্যন্ত পৌঁছাবে না? একটু বললে আমার মনে হয় উনি আমাদের দিকে তাকাবেন এবং সুদৃষ্টিতে তাকাবেন, এমনকি আমাদের দিকটা বিবেচনা করবেন। তো হয়তোবা আমার ভিডিওটা ওইভাবে কেউ দেখবেও না, কথাগুলো শুনবেও না। আমি যেমন নীরবে, ওই যে সাইলেন্ট কিলার যেমন নীরবে ধ্বংস করে, নীরবে একটা কিছু করে ঘাতক, আমাদেরও ওইরকম কিছু, কিছু মানুষ আছে নীরবে সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। তো এটাই মনে হয় করে যেতে হবে। এ পর্যায় পর্যন্ত আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক, আর যদি কেউ আমার ভিডিওটি একটু ভালো লাগে বা আমার কোনো ভুল ত্রুটি হয়, আমি তো কথা একদমই বলতে পারি না, কেমন পেঁচিয়ে পেঁচিয়ে যায়, অনেক ভুল আছে, প্লিজ আমার পাশে থেকে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। আর যদি একটু মন চায়, ইচ্ছা হয় আমার পাশে থাকার, তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা লাইক আমার চ্যানেলটিতে একটু গ্রো করতে পারে, অনেক দূর নিয়ে যেতে পারে, আমার ভাগ্যের পরিবর্তন করতে পারে। প্লিজ আপুরা ভাইয়েরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের দোয়া করি সদা সর্বদা, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর ওই যে স্কুলে ভর্তির ব্যাপারটা আমি বলতাম না, আসলে আমাদের এখন একটা কিছু বলা দরকার, যেহেতু সরকার দেশ নাকি সংস্কারের কাজ করছে, দেশের নাকি সংস্কার হচ্ছে প্রত্যেকটা জায়গায়ই। তো আমার মনে হয় এই ক্ষেত্রেও সংস্কার হওয়া দরকার। জানি না কে কীভাবে নেবেন, হয়তো অনেক সেলিব্রিটি আপুরা ভাইয়েরা আছেন যারা বড় বড় ইউটিউবার, তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, তাদের একটা কথার অনেক মূল্য, কিন্তু তাদের আর প্রয়োজন হচ্ছে না, কারণ তারা টাকা ইনকাম করতেছে, ডলার ইনকাম করতেছে, এই জন্য হয়তো এই বিপদটা বুঝতে পারছে না। আহ, এই তাই আমি ছোট একজন, মানে একদমই নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বা কেউ যদি আমার কথাটা একটু শুনে থাকেন, কারো কান পর্যন্ত পৌঁছায়, বিশেষভাবে অনুরোধ, যে এই বিষয়টা আমার একটু মাথায় আসে না, যে ৪৮০০ টাকায় একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ওঠার জন্য ভর্তি ফি, এটা মনে হয় একদম অতিরিক্তই। আর আমরাও তো পড়াশোনা করেছি, কই আমাদের সময় তো এত কোনো ভর্তি ফি ছিল না। হ্যাঁ, আমরা অবশ্য বই কিনে পড়ালেখা করেছি, সরকার দেয়নি। তো বই কিনেছি ঠিক আছে, কিন্তু ওইটার থেকে, আর আমাদের সময় পুরাতন বই হয়েছে, পড়ালেখায় এত রাজনীতি ছিল না। তাই ১ বছরের, পরের বছরের বা ৩ বছরের পুরাতন বইও অল্প টাকায় কিনে আমরা পড়ালেখা করতে পেরেছি। এমনকি আমাদের সময় সেই 6 এ আমরা একটা গাইড কিনেছি, সরি, একটা গ্রামার কিনেছি, একটা ব্যাকরণ কিনেছি, একদম ক্লাস 10 বা এসএসসি পর্যন্ত ওটা দিয়েই চলতে হয়েছে। আর এখন কি দিন জামানা, যুগ জামানা এসে গেল ভাই, যে প্রত্যেকটা বছরে গ্রামার কিনতে হয়, প্রত্যেকটা বছরে ব্যাকরণ কিনতে হয়, তারপরে পড়ালেখার এই হাল। আচ্ছা, যারা এখন বড় বড় পর্যায়ে আছে, যারা বড় বড় অফিসার, সরকারি বড় বড়, মানে কি বলবো, এক কথায় সরকার প্রধান উপদেষ্টা পর্যন্ত যারা আছেন, তারা তো ওই আগেই পড়াশোনা করেছেন, তাদের পড়ালেখার কি খারাপ ছিল? তাহলে কি তারা এই পর্যায়ে যেতে পারতো? পারতো না তো। তো এখনকার পড়ালেখা কি ওই আগের মতো সুন্দর করে করে তোলা যায় না? আর যদি উনি সংস্কার করতেই চান, তাহলে আমার মনে হয় আমরা একটু সুপরামর্শ বা আমাদের মতামতটা জানাতে পারি। পরবর্তীটা ওনার বিবেচনার বিষয়। তো আমি ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। সবাই আমাকে ক্ষমা করবেন। আর আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ ভাইয়েরা, বোনেরা। আমি ভিডিওতে বাজারগুলা গুছিয়ে নিলাম। বাজার গোছানোর পাশাপাশি আপনাদের সাথে অনেক কিছু কথা বললাম। সবাই আমার ভিডিওটি প্লিজ দেখবেন। আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, ভিডিওর এ পর্যায়ে আমি আর বেশি কথা বাড়াবো না। এখন রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।